জীবন থেকে যে সুন্দর সময়গুলো হারিয়ে গেছে তাকে তো আর কখনোই ফিরে আনা সম্ভব না। কিন্তু আমরা চাইলে আমাদের সামনের দিনগুলোকে কিন্তু অনেক সুন্দর করতে পারি। আর সেটার জন্য কিন্তু মনের ইচ্ছা শক্তিটা অনেক বেশি প্রয়োজন। আসসালামু আলাইকুম, আমি ফারহানা চলে আসছি আবারও আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। রান্নার পরে আসলে চুলা পরিষ্কার করা এটা খুবই কঠিন একটা কাজ। আর এই কঠিন কাজটা আমি আজকে কত সহজে করে নিলাম সেটা থাকছে ভিডিওতে। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা প্রতিনিয়ত আমাকে ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি তো অসংখ্য ভালোবাসা, কৃতজ্ঞতা এবং দোয়া সব সময়। আলহামদুলিল্লাহ অবশেষে স্বস্তির বৃষ্টি আর কি। কারণ এই কয়দিন যে গরম পড়ছিল আজকে সকালবেলা উঠে তো খুবই ভালো লাগছে বৃষ্টি দেখে। তবে আমি রাতে অনেকগুলো ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে দিয়েছিলাম। তো আসলে এই কাপড়গুলো নিয়ে একটু টেনশন হচ্ছিল যে বারান্দার ভিতরে মেলায় দিলে যদি বৃষ্টিতে সব ভিজে যায়। তবে খুব একটা জোরে বৃষ্টি হচ্ছিল না। আর ওয়াশিং মেশিনে তো 80% ড্রাই করে দেয়। তো বাকিটা আসলে একটু বাতাসেই শুকিয়ে যাবে। তবে এই বৃষ্টিটার কিন্তু অনেক দরকার ছিল। কারণ যে গরম পড়ছে তাতে করে আসলে বৃষ্টি না হলে এই কষ্টটা কোনোভাবেই রিমুভ হতো না। তো বারান্দাতে অনেকক্ষণ গাছগুলোর সাথে ছিলাম। গাছগুলোতে ফুল আসতেছে দেখে খুবই ভালো লাগে। তো এদিকে আসলে রান্নার প্রিপারেশনও নিচ্ছি। আজকে মুরগির মাংস রান্না করব। আর সেজন্য একটু আলু কেটে নিচ্ছি। কারণ মুরগির মাংস কখনোই ভুনা করতে পারি না। কারণ আমার বাসায় যেকোনো মাংসই আসলে আলু ছাড়া কখনোই রান্না করা সম্ভব হয় না। কারণ বগুড়ার মানুষ তো আলু ছাড়া এদের চলেই না। আসলে শুধু মাংস বললে ভুল হবে। সব তরকারিতে আসলে আলু দিতে হয়। কারণ আলুটা অনেক বেশি পছন্দ করে। আর এক্ষেত্রে আবার আমাদের বাসায় একদমই ভিন্নতা। কারণ আমাদের বাসায় যেটা ভুনা তরকারি সেটাতে ভুনাই হবে বা পেঁয়াজ দিয়েই শুধু থাকবে, এখানে কোনো আলু-টালু থাকবে না। তো এই ক্ষেত্রে আমার আর এই যে আমার শ্বশুরবাড়ি এই রান্নার ভিন্নতাটা মানে আমার জন্য আসলে ১ম একটু অ্যাডজাস্ট করা কঠিন হলেও বাট এখন আসলে আমি অভ্যস্ত হয়ে গেছি। আমার কাছে এখন কিছু মনে হয় না। বরঞ্চ এখন আমার কাছে রান্না করতে গেলে আসলে আগে আলু নিয়ে বসতে হয় যে কাটাকাটির সময় আসলে আগে আলুটাই কেটে নিতে হয়। তো যাই হোক সময়ের সাথে, সাথে সবকিছু পরিস্থিতি মেনে নিচ্ছি বা মেনে নেয়াটা শিখে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ এটা আমার কাছে অবশ্যই ব্লেসিং মনে হয়। কারণ সবসময় সবাই আসলে সবকিছুর সাথে অ্যাডজাস্ট করতে পারে না। বিশেষ করে এই যে আঞ্চলিক ভিত্তিক যে রান্না-বাড়া কালচার থাকে তো সেগুলো আসলে আমরা চাইলেও কিন্তু অ্যাডজাস্ট করতে পারি না। তবে আলহামদুলিল্লাহ এক্ষেত্রে আমি আমার রান্না-বাড়া বা খাওয়া-দাওয়ার ক্ষেত্রে অনেকটা অ্যাডজাস্ট করে ফেলেছি। শুরু থেকেই আসলে খুব বেশি প্রবলেম হয় নাই। আসলে আমরা মেয়েরা তো জলের মতন যেখানে যেরকম হিসাবে আসলে দ্রবণ হিসাবে আমরা ততটুকুই ফেরত দিব বা ততটুকু সেভাবেই আসলে মিশে যাব। আর সেজন্য হয়তো আসলে আমরা মেয়েরা সংসার জীবনে আসার পরে এই মানে অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো করে বুঝে যাই আর করতে পারি। তো সত্যি কথা বলতে কি আমার কাছে মনে হয় যে একটা সত্যিকারের নারীকে যদি আপনি সুন্দর একটা ঘর দেন তাহলে সে সুন্দর একটা সংসার আপনাকে ডেফিনিটলি দিবে। যদি আপনি তার খাবারের ব্যবস্থা করেন তাহলে সে অবশ্যই আপনাকে রান্না করে খাওয়াবে, আপনাকে পরিবেশন করবে সুন্দর গুছিয়ে সাজিয়ে। আর তাকে যদি আপনি মানসিক শান্তি দেন তাহলে আপনাকে সে হাজার, হাজার গুণে সুখ আপনাকে ঠিক ফেরত দেবে। আর তাছাড়া সংসার জীবনের শুরুতে কিন্তু সব মেয়েরা চুপচাপ এবং শান্তই থাকে। আর আমার কাছে মনে হয় যে আপনি কি ব্যবহার করতেছেন বা আপনার ফ্যামিলিটাকে ঠিক কিভাবে ট্রিট করতেছে সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা মেয়েই পরিবর্তন হয়। নিজেকে পরিবর্তন করতে বাধ্য হয়। একটা মেয়ে কিন্তু সংসার জীবনে না সম্পূর্ণ জার্নিতে সে তার প্রিয় মানুষটার কাছে, আপন মানুষটার কাছে আসলে প্রথমত একটা কমফোর্ট জোন খোঁজে। তারপরে আসলে সে তার সম্মানটাকে দেখে যে সে আসলে কতটুকু সম্মান পাচ্ছে বা কতটুকু সম্মান তাকে দেয়া হচ্ছে। আর এই কমফোর্ট জোন আর সম্মানটা যদি একটা মেয়ে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে পায়, তাহলে সেই মেয়েটা সেই ১ম দিনের মতন ভালোবাসা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত তাকে দিয়ে যেতে পারে। রান্না শেষ হয়ে গেছে আর এখন চুলাটা পরিষ্কার করে নেব। আর রান্নার পরে আসলে এই চুলা পরিষ্কার করার কাজটা অনেক কঠিন মনে হয়। তো এটা যদি একটু তাড়াতাড়ি করা যায় বা একটু সহজ করে নেয়া যায় তাহলে আসলে এটা আর কঠিন থাকে না। আর আমি আজকে যেভাবে চুলাটা পরিষ্কার করছি ১ মাসের ভিতরে আসলে আর চুলাটা ডিপ ক্লিন না করলেও হবে। আর এই ১ মাস আসলে রান্নার পরে যে জাস্ট হচ্ছে একটু কিচেন টাওয়াল দিয়ে কিন্তু মুছে ফেললেই হয়ে যাবে চারিপাশটা। আর আমার এই চুলাটা ৬ মাস হয়েছে কেনা। বাট আমি এই ৬ মাসের মধ্যে এখন পর্যন্ত ডিপ ক্লিন করিনি।
আর এর জন্য বার্নারগুলো একদম হচ্ছে কালি পড়ে গেছে। আর তাই ভাবলাম যে আজকে একটু ডিপ ক্লিন করে নিই। তো এখানে হচ্ছে হারপিক আর হচ্ছে খাবার সোডা এই ২ টা দিয়েই আমি আজকে ক্লিন করে নিব। আর এর ভিতরে সামান্য একটু গরম পানি মেশাতে পারেন। যদি আমার গরম পানিটা ছিল না এজন্য আমি মেশাইনি। তো না দিলেও কোনো সমস্যা নেই। আর এখানে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। তো বেকিং সোডা দিয়ে আমি একটু সামান্য হচ্ছে পানি দিয়ে দিব। আর পানি দিয়ে কিন্তু এটা ৫ মিনিটের মতন হচ্ছে ভিজিয়ে রাখবো। আর ওইদিকে যে হারপিক আর খাবার সোডা দিয়ে বার্নারগুলো ভিজিয়ে রেখেছি ওটাও কিন্তু ৫-১০ মিনিটের মতন ভিজিয়ে রাখবো। যদি হাতে সময় থাকে তাহলে একটু বেশি সময় ভিজিয়ে রাখলে হবে। আর যদি হাতে সময় না থাকে সর্বোচ্চ ৫ মিনিট রাখলে কিন্তু এটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তবে আজকে আমি যেভাবে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি এক্ষেত্রে আমি অবশ্যই বলব আপনারা একটু সাবধানতা মেইনটেইন করবেন। কারণ হাতে গ্লাভস পরে নিবেন। আর যখন চুলাতে বেকিং সোডা এবং পানি দিবেন তখন খেয়াল রাখবেন যদি আপনাদের অটো ফায়ারিং সিস্টেম চলা হয় তাহলে যেন সেখানে পানির পরিমাণটা বেশি না যায়, তাহলে কিন্তু একটু সমস্যা হবে। মানে জ্বলবে কিন্তু একটু সময় নিয়ে আরকি চুলাটা জ্বালাতে হবে। তো সেক্ষেত্রে আমি বলব অবশ্যই একটু সাবধানতা বজায় রেখে করবেন কাজগুলা। আর অবশ্যই কিন্তু হাতে গ্লাভস পরে নিবেন। তা না হলে এই যে ক্লিনিং এর সময় কিন্তু প্রচুর হাত জ্বালা করবে। তো আমার কিন্তু এটা ৫ মিনিট ভিজিয়ে রাখছিলাম আর দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এখন আমি চুলাটা পরিষ্কার করে নিব। আর এর জন্য ব্রাশ নিয়েছি। আর এখানে একটা জিনিস বলব যে আপনারা যখন এখানে বেকিং সোডা দিবেন চাইলে একটু হারপিক দিতে পারেন। তবে হারপিকগুলো কিন্তু শুধু বার্নারের সাইডগুলোতেই দিবেন। কোনোভাবে যেন স্টিলের উপরে না পড়ে তাহলে কিন্তু এখানে একটা স্পট হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার চুলার সৌন্দর্যটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেটাও আমি আপনাদেরকে সাবধান করে দিলাম। আর আমার এখন ভিতরটা পরিষ্কার করা হয়ে গেছে। তো আমি চুলাটা একটু মুছে নিচ্ছি। তো চুলার ভিতরে এখানে আমি খুব বেশি হারপিক না দেওয়াতে কিন্তু এখনো কিছু কালি ভাব রয়ে গেছে। কারণ ওটা যদি দিতে যাই তো আমার যেহেতু অটো ফায়ারিং তো সেখানে কোনো প্রবলেম হয়ে যেতে পারে। তো এটা চিন্তা করেই আসলে আমি এটা একটু এভয়েড করেছি। বার্নারগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন আমি চুলার চারিপাশটা পরিষ্কার করে নিচ্ছি কোলগেট দিয়ে। এখানে একটা ব্রাশে হচ্ছে সামান্য পরিমাণ কোলগেট দিবেন। দিয়ে একটু পানি দিয়ে আসলে চারিপাশটা এভাবে ডলে, ডলে পরিষ্কার করে নিবেন। আর এক্ষেত্রে আসলে আপনার চুলার যে শাইনিং ভাবটা তো সেটা কিন্তু খুব সুন্দর থেকে যাবে। আর মার্বেলের চুলাগুলোতে সবসময় কিন্তু আপনারা এটাই চেষ্টা করবেন তাহলে কিন্তু এটার উপরে কোনো দাগ পড়বে না। আর যদি হুইল পাউডার বা আমরা যে মাজনি তারের এগুলো দিয়ে যখন আমরা ডলি তো সেক্ষেত্রে কিন্তু এখানে দাগ পড়ে যাওয়ার চান্স থাকে অনেক। তো এইজন্য সবসময় বলব যে আমি আজকে যেভাবে পরিষ্কার করছি আপনারা এইভাবে চাইলে পরিষ্কার করতে পারেন তাহলে চুলাটা কিন্তু একদম নতুনের মতন থাকবে। আমার চুলাটা পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে যেভাবে চুলাটা পরিষ্কার করেছি এভাবে যদি আপনারা মাসে ১ বার পরিষ্কার করেন তাহলে প্রতিদিন যে রান্নার পরে চুলা পরিষ্কার করার একটা ঝামেলা তো সেটা আসলে থাকবে না। দেখা যাচ্ছে প্রতিদিন রান্নার পরে একটু হুইল পাউডারে পানি দিয়ে জাস্ট একটা সুতির টাওয়াল দিয়ে কিন্তু চারিপাশটা আপনি মুছে ফেললেই হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের কিন্তু নিজস্ব একটা সৌন্দর্য আছে। আর সেই সৌন্দর্যটা কিন্তু ফুটিয়ে তুলতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। কারণ পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কাজের কোনো সফলতা আসবে না। আর জীবনের সফলতা এবং স্বপ্ন পূরণের জন্য যদি আমরা পরিশ্রমই না করি তাহলে কিন্তু একটা সময় যেয়ে দেখবেন যে আপনি অন্যের অধীনে থেকে তাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য, তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য আপনাকে কাজ করে যেতে হচ্ছে। আর তখন কিন্তু আসলে নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য কখনোই পূরণ করা আর সম্ভব হবে না। তাই আমাদের জীবনের লক্ষ্যগুলো যদি সফলতায় পরিণত করতেই হয় তাহলে অবশ্যই অক্লান্ত পরিশ্রম আমাদের করতেই হবে। আর এই পরিশ্রমের পরে যদি কখনো আমাদের জীবনে ব্যর্থতা, তিক্তস্বাদ নিতেই হয় তাহলে আমি বলব সেটা আসলে কখনোই দুঃখের কারণ হওয়া উচিত নয়। কারণ নিজের লক্ষ্য এবং সফলতায় পৌঁছানোর জন্য যে পরিশ্রমটা আমি করলাম এখানে হয়তো আমি সফল না হতে পারি বাট আমি কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারছি। আর এই যে শেখা, জানা এবং নিজেকে অভিজ্ঞ করে তোলা, দক্ষ করে তোলা এটাও কিন্তু আমার কাছে মনে হয় এক ধরনের বিজয়ের। রান্নাঘরটা সাজানো গোছানোর পাশাপাশি অবশ্যই রান্নাঘরটা পরিষ্কার রাখাটাও জরুরি। কারণ এটাতে করে মানসিক শান্তি যেমন কাজ করে তেমন রান্না করতেও কিন্তু অনেক ভালো লাগে। আর আমি তাই সবসময় চেষ্টা করি আমার রান্নাঘরটা আসলে সবসময় পরিপাটি গুছিয়ে রাখতে। আর আমার রান্নাঘরটা যেহেতু খুবই ছোট তাই ছোট জায়গাটায় আসলে আমি চাইলেও অনেক কিছু রাখা বা মনের মতন করে আসলে সবকিছু করা সম্ভব হয়ে ওঠে না। তারপরে আমি আসলে সবসময় চেষ্টা করি আমার মনের মতন করে সবটা সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। আর সেটাই আসলে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আমার রান্নাঘরে কিন্তু অনেকগুলো মানি প্লান্ট রেখেছি। আর মানি প্লান্ট যেমন চোখের শান্তি দেয় তেমন কিন্তু মনেরও শান্তি দেয়। আর রান্নাঘরটা কিন্তু সবসময় ঠান্ডা একটা পরিবেশ রাখার জন্য কিন্তু এই প্লান্টগুলো রাখা। আর মানি প্লান্ট কিন্তু ঘরের ঠান্ডা পরিবেশটা অনেক বেশি বজায় রাখে। আর সেজন্য কিন্তু আমি কিচেনে এত বেশি গাছ রাখছি। আর আজকে আমার এই ছোট্ট কিচেনটা সাজানো গোছানো কেমন হয়েছে আর পরিষ্কার করাটা সবটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ঘর সাজানোর জন্য আরো একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো সেটাই চলে আসছে আলহামদুলিল্লাহ। আর খুব ভালো মতনই
নিয়ে আসছে এটার জন্য একটু টেনশনে ছিলাম যে ঠিকঠাক মতন আসলে ওনারা দিতে পারবে কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ ওনারা অনেক সুন্দরভাবে ডেলিভারি দিয়েছে। তো কোনো প্রবলেম হয় নাই, এটার জন্য ভালো লাগছে। আর এই ১ম আমি যেহেতু অনলাইনে এত বড় একটা অর্ডার ছিল, তো সেইজন্য টেনশন হচ্ছিল। আর এখানে আমার আরো একটা পার্সেল চলে আসছে। তো এই সবটা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর কোনো মেয়েকে যদি আপনার জীবনে অ্যাঞ্জেল হিসাবে দেখতে চান, তাহলে কিন্তু সবার আগে ঘরের পরিবেশটাকে বেহেশতের মতন করতে হবে। কারণ মনে রাখবেন, কোনো অ্যাঞ্জেলই কিন্তু নরকে বাস করে না। সবাই খুব ভালো থাকবেন, ভালোবাসার মানুষগুলোকে যত্নে রাখবেন। আল্লাহ হাফেজ।